রাষ্ট্রীয় বাহিনী যখন চাঁদাবাজি বা এরকম অপকর্মে জড়িয়ে পড়ে তখন সেটি নিশ্চয়ই প্রফেসর খায়রুল, যিনি একজন একাডেমিশিয়ান, তিনি বললেন এটি একটি ডেভিল স্টেট হয়ে যায়। তো ডেভিল স্টেট থেকে তো ডেমোক্রেটিক স্টেটে যাওয়ার জন্যই একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট আমাদের কাজ করছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো কি সেই ডেভিল ক্যারেক্টারকে পেছনে ফেলতে পেরেছে? তারা কি সেই ক্যারেক্টার মানে বিদায় করতে পেরেছে? তাদের অ্যাটিটিউড, তাদের পলিটিক্স, তাদের ওঠা বসা কথাবার্তায় পেরেছে? 5 আগস্ট পরবর্তী যে সময়টা প্রায় 1-1.5 বছরের কাছাকাছি সময় ইতিমধ্যে চলছে, তো আমরা দেখেছি যে হয়তো শুধুমাত্র পক্ষ বদলেছে, কিন্তু আসলে যে বৈশিষ্ট্য, চরিত্র বদলায়নি এবং চাঁদাবাজির যে প্যাটার্ন সেটি রয়েছে। হয়তো ওই সময় ঢালাওভাবে অনেক বেশি চাঁদাবাজি হতো, ঘোষণা দিয়ে হতো, এখন কম হচ্ছে, বা তখন একপাক্ষিক চাঁদাবাজি হতো, এখন অনেকগুলো পক্ষ মিক্স আপ করে নিজেদের মতো মাল্টি ডাইমেনশন চলে আসছে। এবং যেহেতু একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, সুতরাং সবারই এখানে আধিপত্য রয়েছে বা অগ্রাধিকার রয়েছে। তো এমন একটা বিষয় যেটি আসলে আমাদেরকে ব্যথিত করে, আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, কারণ আমরা তো এমন একটা বাংলাদেশ চাইনি, আমরা নিশ্চয়ই পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের মতো কালচারগুলো পরিবর্তন চেয়েছিলাম, এখন কি চান না? নিশ্চয়ই চাই বলেই তো হতাশ। আমাদের যে হতাশার জায়গা, কিংবা এই যে নিজেদের যে এত অল্পতে আপনারা হতাশ কেন? হতাশ এই কারণে না, কারণ 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হওয়ার পরেও যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি, সেখানে স্বাভাবিক। তাহলে কত হাজার শহীদ হলে আসলে সত্যিকার অর্থে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সেটি আমরা পাবো? এবং বিগত দিনে আসলে এই যে চাঁদাবাজির যে জায়গাটা, এটিকে আসলে মানে একেবারে রাজমুকুটের মতো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেটি আসলে অনেক ব্যবসায়ীর আসলে সারা জীবন সাধনা করে ওই টাকা অর্জন করা সম্ভব না। একজন ছাত্রলীগের কোন একটা বিশ্ববিদ্যালয়ের নেতারা আমরা দেখেছি যে 1000 কোটি টাকা দুর্নীতি, লুটপাট কিংবা চাঁদাবাজির বা এরকম অভিযোগ রয়েছে। যারা একসময় 2 চাকার সাইকেল চালাতে, এখন তারা 4 চাকার গাড়ি চালাচ্ছেন। তো সেটি আমরা দেখতে পাচ্ছি। গুণগত যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেটি আমরা আসলে পাইনি, এবং এই না পাওয়ার মধ্যে আমি আসলে সত্যি কথা বলতে, একটা কালচার কিন্তু রাতারাতি পরিবর্তন হয় না, ইট টেকস টাইম। কারণ একটা কালচার যেমন এস্টাবলিশ হইতে সময় লাগে এবং সেটা নির্মূল হইতে সময় লাগে। আমি আপনার এই বক্তব্যের বিরোধিতা করি। পৃথিবীর ফ্যাসিবাদের পতনের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা নিশ্চয়ই দেখব ফ্যাসিবাদের পতনের পর মানে যে যারা দায়িত্ব নেয় তারা 3টি জিনিসকে একেবারে প্রথমেই ডে ওয়ানেই ধ্বংস করে দেয়। ফ্যাসিবাদী অর্থনীতি, ফ্যাসিবাদের প্রচারযন্ত্র, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদী যে ব্যুরোক্রেট। এই 3টি জিনিস একেবারে প্রথমেই ডে ওয়ানে ব্রেক করে দেওয়া হয়। বাট আমরা এই জায়গাটি পেরেছি কিনা আমি জানি না। আপনারা যেহেতু সরাসরি স্টেক, আপনারাই মূল্যায়ন করুন না। এইখানে সত্যি কথা বলতে, এখানে সরকারেরও অনেক, আমরা দেখেছি ফ্যাসিবাদী অর্থনীতিকে রক্ষা করার জন্য কিছু লোক তৎপর, স্বার্থান্বেষী মহল রয়েছে। ফ্যাসিবাদী যে প্রচারযন্ত্র সেগুলো দখলের হিড়িক বা বদলের হিড়িক। আবার ফ্যাসিবাদী যে ব্যুরোক্রেটরাও নানানভাবে নানান জনের আত্মীয় হয়ে গেল, অবার্তা নাই না। এটার কারণ কি? কারণ সেই কারণেই তো আজকে আপনি হতাশ হচ্ছেন না। আমরা, আমার বক্তব্য, আপনি এটি মানেন? আমরা আসলে নৈতিকভাবে নিজেদেরকে কতটুকু শক্ত অবস্থানে রাখতে পেরেছি সেটি অনেক বড় প্রশ্ন। এবং সেই জায়গায় আমি মনে করছি যে আসলে আমরা অভ্যুত্থানের সময় যে ইথিক্স নিয়ে আন্দোলন করেছি, অভ্যুত্থানের পরবর্তী সময়, পরিবর্তিত সময়ে অনেকের সেই ইথিক্যাল জায়গায় অনেক পরিবর্তন হয়েছে। মানে অনেকে নীতি বিসর্জন দিতে আপোষ করেছে। অনেকে, আমি আমার কথা বলছি না, আমার মতো অনেকেই আছে যারা আপোষ করেছে। এবং শুধুমাত্র আমি না, আমরা বলবো যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও আপোষ করেছেন, তারাও নীতি বিসর্জন দিয়েছেন। নীতি বিসর্জন দিয়ে আজকে কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিংবা নানানভাবে বেনিফিটেড হওয়ার জন্য কোনো না কোনোভাবে ফ্যাসিজমকে আসলে তারা পাহারা দিচ্ছেন। তার মানে কি দাঁড়ায় সাইফুল, আমরা 24কে অপ্রাসঙ্গিক করে ফ্যাসিজমকে প্রাসঙ্গিক করে ফেলছি ডে বাই ডে? আসলে প্রাসঙ্গিক করা না, এটা হচ্ছে ব্যক্তি স্বার্থের কারণে বাস্তবায়ন করে ফেলছি। এক্স্যাক্টলি, ব্যক্তি স্বার্থের কারণে। আপনি দেখেন জাতীয় পার্টির মতো একটা দল, তারা দীর্ঘদিন ফ্যাসিজমকে সার্ভ করেছে, তো তাদেরকে এখন নির্বাচনে আনার জন্য নানান ধরনের ইকুয়েশন তৈরি হচ্ছে, এবং তাদেরকে নির্বাচনে কীভাবে আনা যায় এবং তারা কীভাবে নির্বাচনে টিকবে সেখানে আমরা বিভিন্ন যে বিদেশি শক্তিগুলো, বিশেষ করে যে বড় বড় যে দেশগুলো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভূখণ্ডে যারা ইম্প্যাক্ট ফেলে, তাদেরও এক ধরনের পায়তারা দেখতে পাচ্ছি। এবং একই সাথে আমরা এদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। এবং
আপনার যে বর্তমান নির্বাচন কমিশন প্লাস হচ্ছে এই সরকার, অর্থাৎ সকল মহলের একটা আমি দেখি যে জাতীয় পার্টিকে কোনো না কোনোভাবে সার্ভ করা, তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করানোর জন্য, শুধুমাত্র একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর জন্য জাতির সামনে।